কি হচ্ছিল এফএস এর প্যাথোলজি। প্যাথোলজিতে মেইনলি আমাদের যে জিনিসগুলো বেশি জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্যাথোলজিগুলো কি আছে দেখি, মেথড অফ মোস্ট অফ কোশ্চেন আইতে কোশ্চেন নাই একটা বলছো না হচ্ছে যে আলাদা ঠিক আছে কথা এটাকে থাকলে সুবিধা। মোটামুটি আমাদের প্যাথোলজিটা কমপ্লিট করতে গেলে পরে কতগুলো জিনিস দরকার পড়ছে। একটা হচ্ছে আমাদের জেনারেল প্যাথোলজি আর হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। জেনারেলের মধ্যে যেগুলো দেওয়া আছে আমাদের অ্যানিমিয়া, ছিল তো এটা আমরা করে ফেলেছি, তাই তারপরে ছিল জন্ডিস, এটাও আমরা করে ফেলেছি। তারপরে ছিল তোমার ইডিমা, আমরা আগের দিন বলেছি। তারপরে ছিল ইএসআর, এটা আমরা আগে আলোচনা করেছি। তারপরে একটা আছে ফিজিওলজিক্যাল কোশ্চেন, কোয়াগুলেশন। আর একটা ফিজিওলজিক্যাল কোশ্চেন আছে ব্লাড প্রেশার। এই দুটো আমি বিশেষ ক্যান্ডিডেট কেন এইগুলো তোমরা ফিজিওলজিতে পড়ে দেবে, বুঝতে পারলে? প্যাথোলজির সঙ্গে পুরো একটা টাচ আছে যদি জানা বেশি যায়। কোয়াগুলেশন হচ্ছে মেনলি ব্লাড ক্লটিং, অর্থাৎ শরীরে যখন কেটে যায় বা ছিঁড়ে যায় তখন যে ব্লিডিংটা হয়, ভেসেল ছিঁড়ে গিয়ে যে ব্লিডিংটা হয় সেইটা যে পদ্ধতিতে বন্ধ হয় তাকে বলছি আমরা রক্ততঞ্চন বা কোয়াগুলেশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় মেনলি দুটো স্টেপ হয়। আমরা প্লাজমা তৈরি করেছিলাম মনে আছে, প্লাজমা PRO TPI কটা আছে প্লাজমা প্রোটিন ব্লাডের কম্পোজিশনে ছিল। প্লাস একটা কোশ্চেন আছে ফিজিওলজি যে প্লাজমা প্রোটিন বলতে কি বলবো, তোমাদের এটাই পড়তে হতো তখন যে প্লাজমার মধ্যে যে সমস্ত প্রোটিন আছে তাদেরকে একসাথে বলা হয় প্লাজমা প্রোটিন। তারা মেনলি চার প্রকারের, একটা হচ্ছে অ্যালবুমিন,
2 নম্বর হচ্ছে গ্লোবিউলিন, 3 নম্বর হচ্ছে ফাইব্রিনোজেন, 4 নম্বর হচ্ছে প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন এই 4টি প্লাজমা প্রোটিন আছে, তার মধ্যে 3 আর 4 রক্ত জমাট করতে বা কোয়াগুলেশনে হেল্প করে। 3 নম্বর আর 4 নম্বর ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। অ্যাকচুয়ালি হয় কি, যখন কোনো ভেসেল ছিঁড়ে যায়, এই যে ড্যামেজ সেল, এই ড্যামেজ সেল থেকে টিস্যু থ্রম্বোপ্লাস্টিক বলে একটা জিনিস ক্ষরণ হয়। থ্রম্বোপ্লাস্টিক, টিস্যু থ্রম্বোপ্লাস্টিক। এটা কোথা থেকে হয় না, ড্যামেজ সেল টিস্যুগুলো যেখানে ড্যামেজ হচ্ছে, এই টিস্যু থ্রম্বোপ্লাস্টিক কি করে, তোমার প্রোথ্রম্বিনের উপরে ইয়া করে, প্রোথ্রম্বিন এর উপরে ক্রিয়া করে, তার সঙ্গে ক্যালসিয়াম হেল্প করে, করে এটাকে থ্রম্বিনে THROMBIN প্রোথ্রম্বিনটা প্রথমে ক্যালসিয়াম আর টিস্যু থ্রম্বোপ্লাস্টিক এরা দুজনে এই এর মধ্যে থ্রম্বিনের প্রোথ্রম্বিনের উপরে ক্রিয়া করে এটাকে থ্রম্বিনে পরিণত করে। এই থ্রম্বিন কি করে, এই যে ফাইব্রিনোজেন আছে এ তো লিকুইড, হ্যাঁ বলো, বিআরআই হবে, ও এখানে বিআর ফাই, এই ফাই আরটা এখানে হবে না। ফাইব্রিনোজেনটাকে অ্যাকচুয়ালি আমরা যখন প্লাজমার মধ্যে দেখি তখন ওটা লিকুইড ফর্মে আছে, কিন্তু যখন ছিঁড়ে যাচ্ছে, আমাদের যেমন কাপড় জামা ছিঁড়ে গেলে কিভাবে রিভিউ করতে কি লাগে, সুতো লাগে, ফেলে যায়। তো এইরকম এই যে ফাইব্রিনোজেনটা আছে এটা যেহেতু লিকুইড ফর্মে আছে, এটি কি করে, থ্রম্বিন ফাইব্রিনোজেনকে থাইমিনে পরিণত করে। থাইমিন হচ্ছে ইনসলুবল, ফাইব্রিনোজেন হচ্ছে সলুবল। এরা ইনসলুবল সুতোর মতো আকার পায়। তখন যে ড্যামেজ জায়গাটা আছে সেখানে পাশে একটা নেটের মতো জালক তৈরি করে দেয়, আর এই জালকের মধ্যে ওই যে আমাদের যে অনুচক্রিকাগুলো আছে সেইগুলো আটকা পড়ে গিয়ে ওটা শিলা, হ্যাঁ কি ফাইব্রিন, FIBRIN ফাইব্রিন, ফাইব্রিনের ওটা পড়ে যায়। ফাইব্রিনটা হচ্ছে একটা ইনসলুবল সুতোর মতো। এরা কি করে, তোমার ওই ছেঁড়া হয়ে গেল বা ছিঁড়ে গেল যে জায়গাটা, সেই জায়গাটাকে ওখানে একটা জালক তৈরি করে দেয়, তার সঙ্গে কিছু থ্রম্বোপ্লাস্ট এরা সব আটকা পড়ে গিয়ে এখানে একটা পাঁচি তৈরি করে দেয়, বলে ব্লিডিংটা স্টপ, আর ওই জায়গাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ফাইব্রিন ইনসলুবল মুদ্রা স্টেপ এটাই। টিস্যু থ্রম্বোপ্লাস্টিক একটা এজেন্ট যেটা ড্যামেজ সেল থেকে বেরোয়, সেই টিস্যু থ্রম্বোপ্লাস্টিক ক্যালসিয়ামের সহযোগিতা নিয়ে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। আর এই থ্রম্বিন কি করে, ইনসলুবল ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। এই সলুবল ফাইব্রিনোজেনকে ইনসলুবল ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন সরু সুতোর মধ্যে পরিণত হয় এবং সেটা ওই ড্যামেজ জায়গাতে নেটওয়ার্কিং এর মতো একটা নেট বানিয়ে ফেলে এবং সেখানে সেল এবং
জন্মের সৃষ্টি করে বলে রক্তপাত। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম। ঠিক আছে? ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার তোমরা ফিজিওলজি পড়েছো, তাই তো? হ্যাঁ, ব্লাড প্রেশার কাকে বলে বলো? Blood pressure is হ্যাঁ, blood pressure is a lateral pressure বলো। when blood flow to the বাংলায় বলো না। আমাদের শরীরে যখন ধমনী বা শিরার মধ্যে দিয়ে যে রক্তটা প্রবাহিত হয়, সেই প্রবাহিত হওয়ার সময় সেই শিরা বা ধমনী দেয়ালে যে চাপ সৃষ্টি করে সেটাই হচ্ছে ব্লাড প্রেশার। এই তো বাংলা খুব সুন্দর বলতে পারো। অর্থাৎ যেটা তুমি সুন্দর করে যে ভাষাতে বলতে পারবে সেই ভাষাতেই বলবে। রক্ত যখন রক্ত নালী বলে না, রক্ত নালীর মধ্যে দিয়ে চলাচল করে তখন এই রক্তনালীর দেওয়ালে যে পার্শ্বচাপ, ল্যাটারাল প্রেশার মানে পার্শ্বচাপ, যে পার্শ্বচাপ ক্রিয়া করে সেটাকে বলছি আমরা ব্লাড প্রেশার। এটাই দিকে ব্লাড প্রেশারটা হলো, তাই না? এবার বলে ব্লাড প্রেশার সাধারণত মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটাকে আমরা কি বলি? স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে? এইবার স্পিগমোম্যানোমিটার আমাদের সাধারণত দুই ধরনের আছে, তিন ধরনের আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের মার্কারি স্পিগমোম্যানোমিটার, একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে অ্যানিলয়েড, আর একটা আছে অ্যানিলয়েড। এয়ার প্রেসারের উপরে মার্কারি নেই, মার্কারি লেভেলের মধ্যে একটা স্প্রিং গেজ আছে, এটা স্প্রিং গেজ, একটা মিটারের মতো দেখতে, ঘড়ির মতো দেখতে স্প্রিং গেজ আছে। এই স্প্রিং গেজটা দিয়ে আমরা ওই মার্কারি যেরকম মিটার দেয় সেরকম এটা মিটার হিসাবে আমরা চিহ্নিত করি। নর্মাল ব্লাড প্রেশার কত? 120/80। হ্যাঁ, 120/80 ঠিক আছে? অর্থাৎ পারদের চাপ। 120 হচ্ছে উপরেরটা, উপরেরটা কি বলি? হ্যাঁ, উপরেরটা কি সিস্টোলিক সিস্টোলিক, আর এটা কি বলি? ডায়াস্টোলিক। এছাড়া আরো দুটো ভাবে আমরা এই দুটো প্রেশার থেকে ক্যালকুলেট করে বার করতে পারি দুটো প্রেশার। তারা কি কি? মিন প্রেসার, মিন প্রেসার আর পালস। পালস প্রেসার কাকে বলছি? পালস দেখে যে প্রেসারটা, পালস অক্সিমিটার না, পালস দেখে যে প্রেসারটা হয়। না, পালস করে। আমি আগে বলে দিই, বলছি পালস প্রেসার বলতে কি বলছি? আমাদের শরীরে যে 9টা পালস আছে সেই 9টা পালস ডিফারেন্স সিস্টোলিক আর ডায়াস্টোলিক। ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ইজ কল্ড পালস প্রেসার। অর্থাৎ সিস্টোলিক প্রেসার থেকে ডায়াস্টোলিক প্রেসার বিয়োগ করলে পরে যে বিয়োগফলটা পাবো সেটাই হলো পালস প্রেসার। আর যে অ্যারিথমেটিক গড়টা পাবো দুটোর সেটাকে বলছি আমরা প্রেসার। বুঝে গেল? তার মানে আমরা যদি নরমালটাই বলি 120/80 এর পালস প্রেসার হবে 40 আর মিন প্রেসার হবে 100 মিলিমিটার হবে। বলছে আমরা সাধারণত স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে দুটো প্রেসার ক্যালকুলেট করি, একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, একটা ডায়াস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসার কাকে বলি? It is the maximum pressure during systolic condition of the heart. হার্ট যখন সংকুচিত অবস্থায় থাকছে তখন যে সর্বাধিক প্রেসারটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে সিস্টোলিক প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার কাকে বলছি? না, ডায়াস্টোলিক প্রেসার ইজ দ্য মিনিমাম প্রেসার অফ হার্ট ডিউরিং ডায়াস্টোলিক কন্ডিশন অফ দ্য ব্লাড। অর্থাৎ যখন হার্ট প্রসারিত অবস্থায় থাকে তখন যে সর্বনিম্ন প্রেসারটা আমরা পাই সেটাই হচ্ছে ডায়াস্টোলিক। এই যে কারণে দুটো আমরা যন্ত্রের সাহায্যে পেয়ে গেলাম। এইবার এখান থেকে ক্যালকুলেশন করে আরো দুটো প্রেসার আমরা বার করতে পারি। একটা হচ্ছে কি? মিন প্রেসার, একটা পালস। পালস প্রেসার বলছি সিস্টোলিক প্রেসার থেকে ডায়াস্টোলিক প্রেসার বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের পালস প্রেসার। ঠিক আছে? আর মিন প্রেসার সিম্পল অ্যারিথমেটিক মিনস অফ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক। অর্থাৎ সিস্টোলিক প্রেসার প্লাস ডায়াস্টোলিক প্রেসার বাই 2, তাহলে 120 প্লাস 80/2 ইকুয়াল টু 100 মিলিমিটার অফ মার্কারি।
ক্যালকুলেট করে দেখো কেন আচ্ছা একবার তাহলে একবার আমার মুখে বলে দিচ্ছি বলে তুমি বুঝতে পারছো না আসলে ব্যাপারটা তাই আমি বুঝতে পারছি সিস্টোলিক প্রেসার হচ্ছে 120 ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে 80 আমি একটা অ্যাভারেজ প্রেসারটাই ধরছি তাহলে পালস প্রেসার কি দাঁড়াবে মাইনাস করতে হবে 40 এই মাইনাস 40 mm টা অবশ্যই এখানে mm মিন প্রেসার কি হবে এটাকে যোগ করো যোগ করলে কত দাঁড়াবে 200 তাকে এটা দুটোর গড় করলে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে তার সমান সমান কত 100 এই কথাটা না বলছি বলতে বলছি mm এটা না বুঝে আচ্ছা এই গেল তোমার ক্লাসিফিকেশন অফ ব্লাড প্রেসার যদি তোমরা ক্লাসিফাই করো তখন এই কারণে আর একটা আছে এটা ফিজিক্যাল উপর ফিজিক্যাল এই শো করে দেয় আবার কিভাবে মাপে পদ্ধতিগতভাবে কি নাম্বার মাপি আমরা বলো ঠিক আছে কিভাবে ব্লাড প্রেসারটা মাপি তো মিটারটা হাতে বসে ওটা কি বলে সব জিনিসগুলোর নাম জানতাম একটা বিপি যন্ত্রটার মধ্যে কি কি আছে এটা কি বলে কাপ কাপ বিপি কাপ হোক বা কাপ হোক কাপ কি জিনিস একটা রাবারের বেলুনকে একটা কাপড় দিয়ে জড়িয়ে একটা লম্বা একটা অংশ তৈরি করা তাকে বলা হয় কাপ এই কাপটার সঙ্গে যে বেলুনটা আছে রাবারের ভেতরে কাপড়ের প্যাকেট ভেতরে যে রাবারের বেলুনটা আছে সেই বেলুন থেকে দুটো নল বেরোয় ঠিক আছে একটা নলের সঙ্গে একটা হ্যান্ড পাম্প যুক্ত থাকে আর একটা নলের অপর প্রান্তে একটা মার্কারি ম্যানোমিটারের বা স্প্রিং গেজের মধ্যে ঢোকানো কে করে যদি মার্কারি হয় সেটা মার্কারি ম্যানোমিটার ঢুকবে আর যদি সেটা অ্যানিলয়েড হয় তবে স্প্রিং গেজের মধ্যে ঢুকে যাবে এই যে সিস্টেমটা এইবার আমাদের এর সঙ্গে মাপতে গেলে আর একটা যন্ত্র লাগে সেটা হচ্ছে স্টেথোস্কোপ ঠিক আছে এই দুটো মিলিয়ে আমরা ব্লাড প্রেসারটা মাপি সেক্ষেত্রে প্রথমে কি করি লেফট আর্মকে চয়েস করি লেফট আর্ম কেন লেফট আর্মকে চয়েস করব না স্যার বুঝতে পারতেই হ্যাঁ কিন্তু লেফট আর্মে আমাদের চয়েস একটা হার্ট আছে হার্টে লেফট সাইডে হার্ট আছে একটা পয়েন্ট আর একটা লেফট সাইড থেকে লেফট সাইডে যে সাবক্লিভিয়ান যেটা হাতে গেছে এগুলো আছে সেগুলো সব সেটা ডাইরেক্ট আর্চ অফ অ্যাওরা থেকে বেরোয় ডাইরেক্ট ডান সাইডেরটা কিন্তু ডাইরেক্ট আর্চ অফ অ্যাওরা থেকে বেরোয় প্রথমে একটা ছোট ইনডমিনেট আকারে হয়ে বেরোয় তারপর সেটা দুটো ভাগ হয় একটা রাইট সাবক্লিভিয়ান আর একটা রাইট ক্যাভিটি এই জন্য এখানে দুটো ভাগ হচ্ছে এইখানে প্রেশারটা আমরা ডাইরেক্ট মাপতে পারছি যে অরিজিনাল ব্লাডের প্রেশারটা এখানে আমাদের পাওয়ার সম্ভাবনাটা বেশি যার জন্য আমরা লেফট হ্যান্ডার চয়েস করি এর মানে এই নয় যে আমরা লেফট হ্যান্ডটা অন্য জায়গায় মাপতে পারবো না বুঝে গেল রাইট সাইডে মাপতে পায়েও মাপতে পারি হ্যাঁ যখন যেখানে প্রয়োজন হয় মেপে দিতে পারি আমার ব্লাড প্রেশারটা ঠিক আছে অর্থাৎ প্রেসারের মধ্যে দিয়ে সিস্টোলিক কন্ডিশনে কত প্রেসারে বলছে ডায়াস্টোলিক কন্ডিশনে কত প্রেসারে কিভাবে করব প্রথমে কাপটাকে আমরা লেফট হ্যান্ডে বাঁধবো কোথায় না আর্ম কেমন ভাবে বাঁধবো কতগুলো পয়েন্ট বলতে হবে বাঁধানো এমন ভাবে বাঁধবো যাতে স্কিন আর কাপের মধ্যে কোনো গ্যাপ না যাতে কনফার্মলি স্কিনের মধ্যে কাপটা বসে থাকে এক আর যে কাপের যে লোয়ার বর্ডার সেটা যেন এলবো জয়েন্ট থেকে একের চেয়ে পড়ে যায় ঠিক আছে আর নলগুলো হয় এদিকে নাহলে ওদিকে যে কোনো একটা সাইডে রাখতে হবে বিশেষত এই সাইডে আমরা রাখা এদিকে রাখতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদের মিডিল পোর্শনটা যেখানে আমাদের চেস্ট পিস অর্থাৎ স্টেথোস্কোপের চেস্ট পিসটা বসাবো সেইখানে যেন বসাবার জায়গা এমন ভাবে নল দিয়ে ঢেকে দিলাম সেখানে বসাতে আমার অসুবিধা হবে সেই জন্য নলটা কষ্ট না হ্যাঁ এই সাইডে রাখতে হয় এই সাইডে রাখতে হয় এই জন্যে যে আটাটি প্যারালাল হচ্ছে এদিকেও প্যারালাল বুঝে গেল অর্থাৎ আমি
আমি পিছন দিকেও রাখতে পারি, যে সাইডে কিছু রাখতে পারি, কিন্তু আমার মাপার সুবিধার্থে আমাকে মিডিয়াল সাইডে রাখতে হবে। এবার ধরো অনেক সময় হাতের সার্কামফারেন্স 1 মাস করে তুমি একটা পজিশনে সবসময় পাবে না, কে হাতের আঙুলে আছে, কে হাতের আঙুলে আছে, কার হাত আঙুলে না, তোমার সার্কেলটা ঘুরে এসে তোমাকে ঘোরাটা তুমি ছোট বড় করতে পারবে না, হাতটা তো ছোট বড়, অর্থাৎ এদিক ওদিক হবে, এটা কোনো ল নয়। মেন ল যেটা সেটা হচ্ছে লোয়ার বর্ডারটা এখান থেকে 1 ইঞ্চি উপরে হতে হবে, আর কাপটা সবসময় কাপ হিসাবে মানে কাপতেই বসে থাকবে, মানে স্কিন আর কাপের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। 1 নম্বর হয়ে যাবে। 3 নম্বর কি, হাফ থেকে সেমি ফ্লেক্স আছে, এরকম সোজা থাকে, হালকা এরকম পাঁচ থাকে, সেমি ফ্লেক্স বলা, পুরো এটা ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, এটা হচ্ছে হালকা সেমি ফ্লেক্স। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মার্কারিং ম্যানোমিটার অথবা স্প্রিং গেজ হাতের লেভেলে রাখা। হৃৎপিণ্ড যে লেভেলে আছে সেই লেভেলে তোমার রাখতে হবে মার্কারিং ম্যানোমিটার অথবা স্প্রিং গেজ। আমি যদি এরকম ভাবে মাপি, এই হাতের লেভেলে মার্কারিং ম্যানোমিটার এখানে ফিক্স হবে, স্প্রিং গেজটা এখানে ক্লিপে আটকে দিতে পারি অথবা হাতে দিতে পারি। এই হাতে দেখো হাতের লেভেলেই আছে, শুয়ে মাপলে পরে হাতের লেভেলে সাইডে মার্কারিং ম্যানোমিটারটা রাখতে হবে। স্প্রিং গেজ থাকলে এখানেই তো তুমি এটা দিচ্ছ, শুয়ে থাকলেও সেটা হাতের লেভেলে এখানে, এইখানে এটা দিলে সে বসেই থাকুক, শুয়েই থাকুক, হাতের লেভেলে থাকবে স্প্রিং গেজ রাখবে, ঠিক আছে। হ্যাঁ, উপর নিচে থাকলে প্রেশার অর্ডার থাকবে, এই জন্যই হাতের লেভেলে আমি নিচে রাখলাম, এইখানে হাত, তারপরে প্রেশার মাপলাম, অরিজিনাল প্রেশার পাবো, আমার মাথার এই মুখে তুলে দিলাম পাবো, একটু এদিক ওদিক কোনো ব্যাপার না, সেটা হতেই পারে। এভারেজ মোটামুটি বলতে যাচ্ছে যে হাতের লেভেল মানুষ হাতে দিয়ে দেয়, এরা বসে হাতে দিয়ে দেয়, দেখ হাতের লেভেলটা দেখো এখানে, এখানের সঙ্গে হাতের লেভেলটা আছে, তবে হাতে দিয়ে তাহলে এরকম করে শুনিয়ে দেয়, এইরকম হাতে হাতে শুয়ে থাকলে তো অলমোস্ট হাতের লেভেলে যেখানে রাখবো মোটামুটি হাতের লেভেলে থাকছি, কারণ হাতটা তো শুয়ে পড়েছে, পেটের লেভেলে চলে এসছে। এবার আমি এদিকে তুলে রাখি আর কাছেই রাখি, এই হচ্ছে ব্যাপার। রাখি তো এই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার হচ্ছে তোমাদের যে ওই মানে রক্তের চাপ কখন বাড়ে কখন কমে, এগুলো তোমাদের একটু জানো। যে কোনো ফিজিওলজিক্যাল অর্গানাইজেশনে রক্তের চাপ বেড়েছে, যেমন তুমি এক্সারসাইজ করছো, ইমোশন, মেন্টাল ইমোশন, খুব চিন্তা করছো, টেনশন। অ্যাকচুয়ালি ভেগাস বলে একটা ক্রেনিয়াল নার্ভ, যে আমাদের সবচেয়ে দীর্ঘতম ক্রেনিয়াল নার্ভ, ভেগাস। ওর সৃষ্টি হচ্ছে ক্রেনিয়াল নার্ভ সৃষ্টি হয়, যে কোনো ক্রেনিয়াল নার্ভ কোথা থেকে সৃষ্টি হয়, হ্যাঁ, অর্থাৎ আমরা যে নার্ভাস সিস্টেমটা ফিজিওলজিতে পড়েছি সেখানে কি দেখতে পাচ্ছি, নার্ভাস সিস্টেমের কটা অংশ, মেন দুটো অংশ হিসেবে ভাগ করি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত হচ্ছে, ব্রেনটা আর ব্রেন থেকে যে লম্বা কর্ডটা, স্পাইনাল কর্ড, ব্রেন আর স্পাইনাল কর্ড মিলে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস। আর ওইগুলো থেকে যে সমস্ত নার্ভ বেরোচ্ছে সেই নার্ভগুলো নিয়ে হচ্ছে পেরিফেরাল। পেরিফেরাল নার্ভগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি খুব প্রকার, কিছু নার্ভ বেরোচ্ছে ব্রেনের বিভিন্ন নিউক্লিয়াস, তাদের কি বলছি আমরা ক্রেনিয়াল। এইরকম আমরা খুলে খুলে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের অস্তিত্ব পেয়েছি, ঠিক আছে। আর কিছু নার্ভ বেরোচ্ছে ডাইরেক্ট স্পাইনাল কর্ড, এইগুলোকে বলি আমরা স্পাইনাল নার্ভ। খুলে খুলে আমরা 31 জোড়া
স্পাইনাল নার্ভের এই 31 জোড়া স্পাইনাল নার্ভ আর এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ নিয়ে হচ্ছে তোমার পেরিফেরাল নার্ভ। তো এটা এমন একটা ক্রেনিয়াল নার্ভ যে ব্রেন থেকে উৎপন্ন হচ্ছে, ওর ডিস্ট্রিবিউশন একবারে স্টমাক হচ্ছে। অন্যান্য ক্রেনিয়াল নার্ভ কি হচ্ছে? অলরেডি হতে পেরেছে না, অপটিক হতে পেরেছে, মানে এই রিজিয়নের মধ্যে তারা যতগুলো আছে সবাই সীমাবদ্ধ, কেউ কিন্তু মাথা থেকে নিচে আসে না। একমাত্র ভেগাস যে ওখানে ডিস্ট্রিবিউট করতে করতে ও কোথায় না ডিস্ট্রিবিউশন আছে, রেসপিরেটরি লাংস সেখানে ডিস্ট্রিবিউশন, হার্ট সেখানেও ডিস্ট্রিবিউশন, ইভেন স্টমাক সেখানেও ডিস্ট্রিবিউশন। আমরা ভেগোটমি বলে একটা কথা শুনেছি, ভেগোটমি মানে টমি মিন্স কেটে পাতিয়াকে টমি বলা হয়। ভেগোটমি মানে ভেগাস নার্ভকে কেটে দেওয়া। তো যখন ভেগোটমিটা মেনলি করা পেপটিক আলসারে ট্র্যাক করা হতো, পেপটিকে অ্যাসিডের যে স্ট্রেসার এটার সঙ্গে ভেগাস নার্ভের সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তাশীল হয়ে যাই, প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়, দেখবে আমাদের অনেক রোগীদের পেপটিক আলসার হয়। সেইটা ইনভেস্টিগেট করতে দেখা গেল যে যখন মানসিক চাপ বা প্রেশার যখন বৃদ্ধি পাচ্ছে, তখন ভেগাল প্রতিশ্রুতি বেড়ে যাবে। ভেগাল প্রতিশ্রুতি বেড়ে যাওয়ার জন্য ওর যে অক্সিজেন সেলগুলোতে যে সাপ্লাই বা যে ব্রাঞ্চগুলো সাপ্লাই, সেই ব্রাঞ্চের স্টিমুলেশন ওখানে গিয়ে পৌঁছে যাওয়ার জন্য এক্সেসিভ অ্যাসিড প্রোডাকশন শুরু। এবার যে চিন্তাগ্রস্ত সে ঠিক মতো খাওয়া নেই, দাওয়া নেই, ভুলে যাচ্ছে, ওই চিন্তাতেই ব্যস্ত থাকতে খাওয়ার সময় চলে গেছে, তখন সে জানে না। তারপরে পানি থেকে যে অ্যাসিডের ঢুকবো, তখন কি হচ্ছে, সেলগুলোকে ধীরে ধীরে গিয়ে আলসার তৈরি করে দিচ্ছে। দ্যাট ইজ যেহেতু পেপটিক বিজ্ঞানে আলসার হচ্ছে, পেপটিক বিজ্ঞান বলতে মেনলি স্টমাক পেপটিক আলসার বলছি তো, ওটাই তো বলছি। পেপটিক রিজিয়ান বলতে আমরা কি বুঝি? স্টমাক আর ডিওডিনাম, বুঝতে পেরেছো? সেই জন্য পেপটিক আলসার মানে যে ঘা, পেপটিক রিজিয়ানে যে কোনো ঘা যদি হয়, অর্থাৎ আমরা বলি the ulcer of that part of the GI tract which is constantly bathing with acid medicine juice, মানে এটা মানে কি না, বলছি যে পেপটিক আলসার বলছি না, আলসার সেটাকে সেই পার্টে হচ্ছে যে পার্টটা ক্রমাগত অ্যাসিড পেপসিন জুস দিয়ে চান করে যাচ্ছে। কোন জায়গাটা অ্যাসিড পেপসিন জুস দিয়ে চান করছে? দেখো, স্টমাকটা আর ডিওডিনামটা, তাই না? তো যদি কোনো আলসার স্টমাক এবং ডিওডিনাম যে কোনো পজিশনে হয়, তখন সেই আলসারকে আমরা বলি পেপটিক আলসার। এটা রিজিয়ন ওয়াইজ আমরা দুটো সেক্টরে ভাগ করেছি, গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার আলসারটা যখন স্টমাকের বিভিন্ন ওয়ালে হচ্ছে, যখন তাকে বলছি আমরা গ্যাস্ট্রিক আলসার। ওই আলসারটা যখন ডিওডিনামের বিভিন্ন ওয়ালে হচ্ছে, তখন তাকে বলছি পরিষ্কার মনে হয়। এবার আলসার হলে পরে যে সমস্ত অসুবিধাগুলো হয়, পেপটিক আলসারের অসুবিধাগুলো হয়, কি হবে না, পেট জ্বালা 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 করবে, তাই তো? তারপরে গ্যাস, অম্বল, ডিসপেপসিয়া এগুলো দেখা দেবে। হ্যাঁ, কি দেখানো সহ্য হবে, সহ্য হবে না। এখন কিন্তু ভ্যারিয়েশন অফ আলসার, এখন বিভিন্ন সিম্পটম রোগ। এইবার ধরো ডিওডিনাল আলসার হলে পরে জ্বালা, রিলিফ পাই, ইটিং। গ্যাস্ট্রিক আলসার হলে পরে জ্বালা, অ্যাগ্রাভেট হয়, হ্যামরেজ ব্যথা। যদি খাটা স্টমাকে হয়, তখন কি হবে? যখন আমি ফুড খাচ্ছি না, কারণ ডাইরেক্ট ইনটেক হচ্ছে, মানে যন্ত্রণা বেড়ে যাবে। অর্থাৎ খাওয়ার প্রতি গ্যাস্ট্রিক আলসারের রোগীদের খাওয়ার প্রতি একটা অনীহা আছে ডিউ টু পেন, কারণ খেলে পরে তার যন্ত্রণাটা বেড়ে যায়। ভাইরাস ডিওডিনাল আলসারে কি হয়? যেই জ্বালা শুরু হলো, তুমি যখন কিছু খেয়ে নাও, সেই জ্বালাটা আস্তে আস্তে সাবসাইড করে যাবে। সেই জন্য ডিওডিনাল আলসারের রোগীরা অফেনলি ঘন ঘন খেতে থাকবে,
তার জন্য তার চেহারা কোনো অল্টারেশন বা ডিফারেন্সিয়েশন খুব একটা দেখা যাবে না। কিন্তু গ্যাসিক আলসারে যেহেতু সে ঠিকমতো খেতে পারছে না, তার জন্য তার চেহারার অল্টারেশন আস্তে আস্তে ইমাসিয়েশন, ওয়েট লস এগুলো দেখতে পাওয়া যায়। এইরকম দেখবে তোমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বলো, সার্জারি বলো, সার্জিক্যাল ডিজিজেও আছে, আবার মেডিসিনের ক্ষেত্রেও আছে, সেক্টরেও আছে। ঠিক আছে, সার্জিক্যাল ডিজিজের কারণ এটা অনেক সময় মেডিসিনে যা কন্ট্রোল করা যায় না, তখন আমাদের সার্জারি বেগোটমি করতে হয়, গ্যাস্ট্রেক্টমি করতে হয়, গ্যাস্ট্রোটমি করতে হয়। এরকম বিভিন্ন ধরনের অপারেশন আছে যেগুলো আমাদের অ্যাবডোমিনাল সার্জন যারা আছেন বুঝে গেল। আচ্ছা, এইরকম ভেগাল কোন বেড়ে ওই ভেগাসের সাপ্লাই হার্টেও হার্টকেও দেয়, লাংসকেও সাপ্লাই দেয়, হার্টকেও সাপ্লাই দেয়, আবার এখানে স্টমাককেও সাপ্লাই দেয়। সেই বেসিক আছে, বুঝতে পারছো? এইবার যদি কোনো মানে ভেগাল পরিস্থিতি বেড়ে যায়, মানে খুব চিন্তা দুশ্চিন্তা আসে, তখন ভেগাল বেড়ে যায়, সে হার্ট দুশ্চিন্তা, তারপরে তার প্রেশারটা বেড়ে যায়। বুঝতে পারছো? অর্থাৎ এই যে কখন ব্লাড প্রেশার বাড়বে এর অনেকগুলো কারণ আছে, যেমন একটা নিউরোলজিক্যাল কজ রয়েছে, হ্যাঁ, যেখানে মেন্টাল কজ দাঁড়িয়ে রয়েছে, আবার কিছু কিছু ব্লাডের ভেসেলসের চরিত্রগত কারণ, আবার কিছু জেনেটিক্যাল ফ্যাক্টরও এর সঙ্গে এতগুলো সেক্টর আছে ব্লাড প্রেশারের বিভিন্ন। স্যার কোনো সিমটমস ছাড়া হঠাৎ করে মানে কিছু মাঝে কোনো রুটিন চেঞ্জ হয়নি, সবই ঠিক নর্মাল, কিন্তু হঠাৎ করে বিপি যে বেড়ে যায়। ফিজিওলজিক্যাল কারণ যেগুলো আছে সেগুলোর মধ্যে পড়বে। ইমোশনাল কারণ আছে, যদি ইমোশনাল ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, ফিজিক্যাল এক্সারসাইজ সেখানে বেড়ে যেতে পারে, মেন্টাল চিন্তা ভাবনা সেখান থেকে বাড়িয়ে যেতে পারে, হঠাৎ করে একটা খবর এলো, হঠাৎ করে আমার একটা খবর এলো যাতে আমার টেনশন বেড়ে গেল, মানে মেন্টাল প্রেশার বেড়ে গেল, তার জন্য ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, অথচ ঠিক ছিল না। এইরকম অ্যাক্সিডেন্ট হবে এবং সেগুলো খুব ক্ষণস্থায়ী। আর কিছু কিছু প্রেশার আছে, যেমন যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার বলে একটা কথা আমরা গান করে করেছিলাম, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, অর্থাৎ প্রেগনেন্সির কারণে ব্লাড প্রেশারের বৃদ্ধি, বুঝে গেল? প্রেগনেন্সির কারণে ব্লাড প্রেশার অনেক সময় বেড়ে যায়, সেই ক্ষেত্রে বলা হয় হাইপারটেনসিভ ডিসঅর্ডার। প্রেগনেন্সি কন্ডিশন হয়ে গেলে আবার প্রেশার কমে, শুধু এই প্রেগনেন্সির জন্য হয়, সেটাই হচ্ছে হাইপারটেনসিভ। এগুলো কোনো ল নেই বা এর কোনো বিধান ভাষা নেই, বুঝতে পেরেছো? এই যে একটা লোকের হাই প্রেশার আছে তার কি হবে, বা একটা লোকের লো প্রেশার আছে তার কি হবে, তার কোনো কিন্তু নির্দিষ্ট ধারণা নেই। যার লো প্রেশার আছে তাকে ম্যানেজমেন্ট করিয়ে আমরা নর্মাল প্রেশার নিয়ে আসতে পারি, আর যার হাই প্রেশার আছে তাকেও ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা লো প্রেশার নর্মাল প্রেশার আসতে বলছি। তো ওটাকে আমরা এক কথায় বলি হাইপারটেনসিভ ডিসঅর্ডার। এখানে মেন দুটো কন্ডিশন অ্যারাইজ করে মেয়েদের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রিএক্লেমসিয়া আর একটা হচ্ছে এক্লেমসিয়া, বুঝলে? প্রিএক্লেমসিয়াটা ধরো মোটামুটি 7 মান্থ 7 মাস পরে আমরা বুঝতে পারি। তাতে কি হয় না, তিনটে জিনিস ওর সঙ্গে দেখা যায়। একটা হচ্ছে হাইপারটেনশন তো রয়েছে, তার সঙ্গে প্রোটিনুরিয়া থাকছে, তার সঙ্গে ইডিমা থাকছে। এই তিনটে কন্ডিশন তখন ওই মায়ের মধ্যে, প্রেগনেন্ট মায়ের মধ্যে আমরা দেখি, এবং তখনই আসলে তারও আগে আমরা যদি 2 থেকে 22 সপ্তাহের মধ্যে একটা টেস্ট আছে, তাকে আমরা বলি রোল ওভার টেস্ট। ওই রোল ওভার টেস্টটা করে অনেক সময় আমরা আগে থেকে জানতে পেরে যাই যে এর 28 সপ্তাহ বা 30 সপ্তাহে গিয়ে এর মানে হাইপারটেনসিভ ডিসঅর্ডার মানে প্রিএক্লেমসিয়া দেখা দিতে পারে, বুঝতে পেরেছো? তো ওগুলো পরের কথা, ওগুলো গাইডে আমরা অনেকবার পড়েছি। আমরা এখানে যেটা বলছি সেখান থেকে আমরা অনেক ডেভিয়েশন হয়ে গেছি। আমরা মেনলি প্যাথোলজিটাকে আমরা ফিনিশিং দিতে চাইছিলাম। তো সেখানে আমরা কি দেখেছি, অ্যানিমিয়া আমরা করে ফেলেছি। অ্যানিমিয়া কাকে বলে? কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ ডিমিনিশন
condition of hemoglobin or RBC or both অর্থাৎ যদি রক্তের মধ্যে হিমোগ্লোবিন কমে যায় বা রক্তের মধ্যে আরবিসি কমে যায় বা উভয় কমে যায় তখন তাকে আমরা বলছি অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়া আমরা বিভিন্ন ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, তাই তো? হ্যাঁ, এখন একটু ইটিওলজি ক্লাসিফাই করেছিলাম, কারণগতভাবে আমরা কিভাবে এটাকে বলেছিলাম এটাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কারণগত মানে আয়রনের অভাব, আয়রন ডেফিসিয়েন্সি। ভিটামিনের অভাব, ভিটামিন ফলিক অ্যাসিড ফলের অভাব হতে পারে, বি12 এর অভাব হতে পারে, আর পুরোনার ডিসপ্লাসিয়া হতে পারে। এইরকম বিভিন্ন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তো এইরকম বিভিন্ন কারণ আমাদের হতে পারে। আবার মাইক্রোস্কোপিক্যাল আমরা ক্লাসিফিকেশন করতে পারি, অর্থাৎ রক্তের মাইক্রোস্কোপিক চিত্র দেখে সেখানে আমরা দুটো তিনটে জিনিস আমরা দেখছিলাম, যেটা হচ্ছে তোমার এমসিভি আর হচ্ছে এমসিএইচ আর এমসিএইচসি। এইগুলো দেখে আমরা কতগুলো তোমার অ্যানিমিয়াকে ভাগ করি। এই ভাগগুলো কি বলেছিলাম? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া বলেছিলাম তো। মাইক্রোসাইটিক মানে হচ্ছে এই যে এমসিভি কমে গেছে, ছোট হয়ে গেছে, সাইজে ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এমসিএইচ এবং এমসিএইচসি দুটোনেই কমে গেছে, তখন সেটা দাঁড়াবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আবার ওটা বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, তার মানে ম্যাক্রোসাইটিক। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়, আর যখন সমান থাকছে নরমাল। এই দুভাবে ভাগ করেছিলাম, ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক আর নরমোসাইটিক। এইভাবে এবার তোমার হাইপার থাকলে পরে হবে হাইপোক্রোমিক, আর কম যদি থাকে হিমোগ্লোবিন তখন হাইপোক্রোমিক, আর যদি সমান থাকে নরমোক্রোমিক। যখন চুরি হয়ে যাচ্ছে বা রক্ত ব্লাড নষ্ট হচ্ছে, প্রোডাকশন ঠিক আছে, কাঁচামালের সাপ্লাইও ঠিক আছে, অথচ রক্ত ঠিক তৈরি হচ্ছে, অথচ রক্ত চুরি হয়ে যাচ্ছে বা কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তখনই নরমোসাইটিক নরমোক্রোমিক অ্যানিমিয়াটা দেখতে পাওয়া যায়। পরিষ্কার হয়ে গেল? জন্ডিস, জন্ডিস কাকে বলে বলেছিলাম? ভেরি গুড। যখন রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাচ্ছে তখন তাকে বলছি জন্ডিস। রক্তে বিলিরুবিনের নরমাল মাত্রা কত? 1। কিছু মনে না থাকলে 1, ঠিক আছে। অ্যাকচুয়ালি অর্গানিজে 0.2 থেকে 0.8 mg/cent, এটা এককে আমরা নরমাল বলি। 0.8 আর তার সাথে 0.2 দিলে পরে 1 হয়ে যাবে। 1 mg/cent মানে 100 ml ব্লাডের মধ্যে 1 mg বিলিরুবিন অবধি থাকলে সেটাকে আমরা নরমাল বলছি। সেখানে এটা 0.2 থাকতে পারে, 0.3 থাকতে পারে, 0.6 থাকতে পারে, 0.8 থাকতে পারে। একের থেকে যখনই ব্লাডের লেভেল বেড়ে যাচ্ছে সেটাকে বলছি আমরা হাইপার বিলিরুবিনিয়া, এবং ওটাকেই আমরা বলছি জন্ডিস। এইবার দেখা যাচ্ছে 1 থেকে 3 অবধি রক্তে বাড়ছে, বিলিরুবিন লেভেলটা রক্তে 1 থেকে 3 অবধি বাড়ছে, কিন্তু ক্লিনিক্যালি বাইরে থেকে দেখা যাচ্ছে না। সেই জন্য এই 1 থেকে 3 mg অবধি যখন হাইপার বিলিরুবিনিয়া থাকে তখন এই টাইপের জন্ডিসকে আমরা বলছি লেটেন্ট জন্ডিস। লেটেন্ট জন্ডিস অর্থাৎ লুকায়িত জন্ডিস, যেটা চুলের ভেতরে জন্ডিস হয়েছে, বাইরে তার ফোকাস নেই। বাইরে ফোকাস আমরা কোথায় একটা দেখতে পাই? আপার বালবার কনজাংটিভা বলতে হবে, আপার বালবার কনজাংটিভা, ঠিক আছে। একটা 2 নম্বর টিপ না, টিপের তলায় আন্ডারটা, আন্ডার সাথে তলাটা, যে পেডিউলামটা আছে তার দু সাইডে, কোন দুটো গেল। আর
সোল Soul. skin palm soul আর skin palm soul আর skin বিভিন্ন আমার কাছে আমি দেখতে পাচ্ছি আমি ক্লিনিক্যালি দেখছি না ওটা এনিমিয়া আছে বর্ণন করে দেব ওটা রিলেটেড রিটার্ন যেটা আমরা অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখি অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখি অ্যানিমিয়াতে একটু আগে বললাম অ্যানিমিয়াতে আমরা স্কুলিং দেখতে পাই তাই তো ওটা কি কি বলেছিলাম স্কুলিংটা কোন ক্ষেত্রে দেখতে পাই এটা সিনড্রোম বলেছিলাম আমি ভুলে গেছি এইবার হচ্ছে জন্ডিস কত প্রকারের তিন প্রকার কি কি অবস্ট্রাকটিভ আর হচ্ছে অবস্ট্রাকটিভ তারপর হচ্ছে ইমোলাইটিং তারপর হচ্ছে হেপাটোসেলুলার অবস্ট্রাকটিভ মানে হচ্ছে তোমার যে কোনো অবস্ট্রাকশনের জন্য যে জন্ডিসটা হচ্ছে সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস biliary pathwayতে যদি গন্ডগোল দেখা যায় অবস্ট্রাকশন হয় তখন যে জন্ডিসটা হয় তাকে হচ্ছে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস আর যখন তোমার এটা হয় ওই হিমোলাইসিস থেকে যখন হয় জন্ডিসটা তখন তাকে হচ্ছে আমরা হিমোলাইটিক জন্ডিস আর হচ্ছে যখন লিভারের গন্ডগোলের জন্য লিভার সেলের গন্ডগোলের জন্য যখন জন্ডিসটা হয় তখন তাকে হচ্ছে আমরা হেপাটোসেলুলার এইবার এখানে তিনটে জন্ডিসের তোমার পাশাপাশি যদি রেখে আলোচনা করো তবে তুমি ওই তিনটে জন্ডিস সম্বন্ধে ভালো ধারণা পাবে এইবার জন্ডিস আমরা কোথায় কোথায় দেখি আগে আমরা দেখে ফেললাম তাই তো এইবার জন্ডিসটা কেন হয় ন্যাচুরালিটা কি দাঁড়িয়ে আছে জন্ডিসে এই যে হলুদ হয়ে যাচ্ছে কেন বিলিরুবিনের যে মেটাবলিজম আছে বিলিরুবিনের যে মানে বডির মধ্যে বিলিরুবিনের ফ্লো আছে মেনলি কি হয় আরবিসি গুলো থেকেই তো আরবিসি মেন সোর্স হচ্ছে আরবিসি বিলিরুবিনের মেন সোর্স কি আরবিসি আমরা জানি বয়স কাল হচ্ছে 120 দিন নরমাল অ্যাবনরমাল এখন আমরা বলছি না নরমাল বিলিরুবিনটা ব্লাডের মধ্যে এই যে 180% কিভাবে থাকছে এই বিলিরুবিনটা এই আরবিসিটা যখন ভেঙে গেল তখন হিমোগ্লোবিনটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে হিমোগ্লোবিন একটা আয়রন প্রোটিন কমপ্লেক্স অর্থাৎ হিম প্লাস গ্লোবিন হিম হচ্ছে আয়রন গ্লোবিন হচ্ছে তাহলে সে দুটো ভাগে ভাগ হয়ে যায় আর কিছু শেষ হয়ে যায় একটা হচ্ছে হিম পোর্শন আর একটা হচ্ছে গ্লোবিন পোর্শন হিম পোর্শনটা গ্লোবিন পোর্শনটা টোটালি প্রোটিন সেই জন্য পাস প্রোটিন ফুল অফ দ্য বডিতে চলে গেল প্রোটিনের যা ইউটিলাইজেশন যে কাজ সেই কাজে পুরো ব্যালেন্স হয়ে গেল টোটালটা হিমের কিছু অংশ হিমোসিটারিন হয়ে স্টোর হলো লিভারে বাইরে বিভিন্ন জায়গায় স্টোর হয়ে গেল আর বাকি অংশটা কি হয় বিলিরুবিনের সঙ্গে যুক্ত হয়ে হিমোবিলিরুবিন তৈরি হয় আর মানে এই হিমোবিলিরুবিন আবার তোমার এতে গিয়ে মানে লিভারে গিয়ে লিভার থেকে সেখানে এক্সক্রিটেড গ্ল্যান্ডটাতে এসে লিভারে এইবার হিমোবিলিরুবিনটা কিছুটা ইউরিন দিয়ে বেরিয়ে গেল আর এটা কিছুটা স্টুল দিয়ে বেরিয়ে চলে গেল শুধু 0.2 থেকে 0.8 ব্লাডের মধ্যে থেকে গেল এই যে সিস্টেম এই সিস্টেমে যদি কোথাও কোনো গন্ডগোল হয় তখন এই বিলিরুবিন ব্লাডের মধ্যে এক্সট্রা হয়ে যায় যদি ঠিক মতো পায়খানা দিয়ে বেরোতে পারলো না ঠিক মতো হিমোবিলিরুবিন হয়ে বেরোতে পারছে না ইউরিন দিয়ে তো তখন কি ব্লাডের মধ্যে জমবে তখনই এর লেভেলটা বাড়বে তখনই জন্ডিস এইরকম ভেবে নিয়ে আমরা তিনটে ক্ষেত্রে দেখেছি এরকম ভাবে আসতে পারে একটা হচ্ছে অবস্ট্রাকশন ঘটলে পরে অবস্ট্রাকশন অফ দ্য biliary passage অথবা যে কারণে বিলিরুবিনটা আসছে ব্লাডের মধ্যে তার পরিমাণটা বেড়ে গেলে
হেমোলাইসিস একমাত্র কারণ, অর্থাৎ আরবিসি গুলো ভেঙে যাওয়াকে হেমোলাইসিস বলে। হেমোলাইসিস আমাদের নরমাল শরীরে হচ্ছে কারণ 120 দিন পরে প্রসেসটি ভেঙে যাচ্ছে বলে, তখন সেখানে কিন্তু কোনোভাবে যদি এই হেমোলাইসিস বৃদ্ধি পেয়ে যায় তখন এক্সেসিভ বিলিরুবিন তৈরি হবে, তখন সেটা ব্লাড আবার বেশি বেড়ে যাবে, তার জন্য জন্ডিস হবে। সেটাকে বলছি আমরা হিমোলাইটিস। যেমন ম্যালেরিয়া হতে পারে, ম্যালেরিয়ার জীবাণুগুলো কি করে আরবিসি গুলোকে ধ্বংস করে দেয়, বা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি হয় সেক্ষেত্রে কি আরবিসি গুলো ধ্বংস হয়ে যায়, বা এই কোনো পয়জন ব্লাডের মধ্যে মিশে গেল তারা আরবিসি গুলোকে সেটাকে বলছি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন বলেই হয়। সেই ক্ষেত্রে আমরা গ্রুপ খুঁজি, হ্যাঁ সেম। দেখো আমাদের না বিভিন্ন ভাবে আমরা আমাদের শরীরকে মেনটেন করি। আমরা অনেক সময় এইসব ঝামেলা এড়াই করার জন্য আমরা শুধু প্লাজমা দিতে পারি, সেক্ষেত্রে প্রোটিনের ব্যাপারটা লাগে, বা আমরা লিকুইড বস্তু বেশি খাওয়াতে পারি। তাতে কেন আমরা দেখছি প্রায় ব্লাডের মধ্যে 70% জল, অর্থাৎ জলটা যদি বেশি করে দেয় খায় দেয় তবে ব্লাড ভলিউমটা মেনটেন করে। যখন এখানে ধরো প্লাজমা ডিস্ট্রাকশন হচ্ছে, যেমন বার্নিং কেস বা অন্যান্য কনসেন্ট্রেশন কেস, সেখানে আমাদের রক্তটাই লাগে, কারণ প্লাজমাটাই মেন সেখানে। এইবার ওই যে আমাদের যে এগুলো এই যে মানে কি ব্লাড গ্রুপিং এ আমরা তিনটে এজেন্ট ব্যবহার করি, একটা হচ্ছে অ্যান্টি এ, একটা অ্যান্টি বি, আর একটা হচ্ছে অ্যান্টি ডি। এই তিনটে এজেন্ট এরা অ্যাকচুয়ালি ব্লাডের যে আরবিসির যে সেল, সেই সেলের যে ওয়াল সেখানে এদের এই এজেন্টগুলো থাকে। এইবার এরা কি করে, এদের সহযোগী প্রোটোমে কোনো ধরনের বিক্রিয়া করে না, ফলে কোনো ধরনের হেমোলাইসিস বা ব্লাড ক্লটিং বা এগুলো ঘটে। সেই জন্য সেম ব্লাডের গ্রুপের ব্লাড দিলে পরে এই সম্ভাবনাগুলো নেই, কারণ এদের মধ্যে দুজনেই অ্যান্টিজেন সম ধর্মী হয়ে যাচ্ছে, যার জন্য সেই পার্টিকুলার গ্রুপ। যখনই আমি এই গ্রুপের একটা গ্রুপিকের বি গ্রুপের একটা ব্লাড দিয়ে দেবো, তখনই এই জিনিসগুলো ঘটবে, বা আবার অন্য একটা গ্রুপের। এখানে দেখা গেছে যে তোমার এইরকম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের জন্য ব্লাডগুলো ক্লটেড বা কগুলেশন বা হেমোলাইসিস হয়ে যায়, বুঝতে পেরেছো? যার জন্য কি হচ্ছে, এই ধরনের যখন গন্ডগোলের জন্য অনেক পরিমাণে বিলিরুবিন মানে হিমোগ্লোবিন লিভারেট করে যাবে, তার ফলে অনেক পরিমাণে যখন বিলিরুবিন তৈরি হবে তখন ব্লাডে বিলিরুবিনটা বেড়ে যাবে, তখন এক ধরনের জন্ডিস দেখা দেবে, তখন সেই সময় জন্ডিসটা হচ্ছে আমরা হেমোলাইটিস। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকলে হেমোলাইটিস জন্ডিস থাকবে। আর একটা হচ্ছে এই যে এখানে লিভারটা সেলুলার, অর্থাৎ যেখানে লিভার ড্যামেজ হচ্ছে, লিভার সেলগুলো যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, বা অন্য ধরনের কোনো ব্যাকটেরিয়া বা কোনো প্রোটোজোয়া লিভারকে আক্রমণ করলো, সেখানে সেলগুলোকে ডিস্ট্রাকশন করলো, তার ফলে যে লিভারের মধ্যে লিপিড তৈরি হচ্ছে, সেখান থেকে আসছে, সেখান থেকেই আবার শোষিত হয়ে ব্লাডে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য ওখানে সেলের গন্ডগোলের জন্য বিলিরুবিন প্রোডাকশন বেড়ে যেতে পারে, তখন ব্লাডের মধ্যে বিলিরুবিন বেড়ে যাবে, তখন সেই টাইপের কন্ডিশন আমরা বলবো হেপাটোসেলুলার জন্ডিস। সেক্ষেত্রে কনজুগেটেড এবং আনকনজুগেটেড বোথ আমরা দেখতে পাবো। অবস্ট্রাকটিভে কি দেখবো? অবস্ট্রাকটিভে দেখবো হ্যাঁ মানে কনজুগেটেড বিলিরুবিনটা বেশি, আবার হেমোলাইটিক কন্ডিশনে কি দেখবো? আনকনজুগেটেড বিলিরুবিন। কিন্তু বাইকেটিক দেখা যাবে হেপাটোসেলুলার, সেখানে আনকনজুগেটেড কনজুগেটেড দুটো ধরনের। সেটা ভ্যান্ডারবার্গ টেস্ট যেটা আছে সেটা কোনো সময় ডাইরেক্ট পজিটিভ পজিটিভ এরকম হতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, ভ্যান্ডারবার্গ, VANDENBERG। অবস্ট্রাকটিভ টেস্ট এইটুকু জেনে রাখো, ভ্যান্ডারবার্গ টেস্ট অবস্ট্রাকটিভের
তোমার ডাইরেক্ট পজিটিভ হবে ডিউ টু প্রেজেন্স অফ কনজুগেটেড বিলিরুবিন। কনজুগেটেড বেশি থাকে অবস্ট্রাকটিভ জন্ডিসে, কারণ লিভারে তো ব্যাপারটা ঘটেই আছে, সেটা আসে বাড়ছে, কনজুগেশনটা প্রতিবারই ঘটে, সেইটা ক্ষেত্রে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বেশি থাকবে, খুব কম পরিমাণে আনকনজুগেটেড থাকে। তার জন্য ভ্যান্ডেনবার্গ টেস্ট হবে ডাইরেক্ট পজিটিভ হবে। আর হিমোলাইটিসে দেখো আনকনজুগেটেড বিলিরুবিন বেশি থাকে, তার জন্য ভ্যান্ডেনবার্গ টেস্ট হবে ইনডাইরেক্ট পজিটিভ। ইনডাইরেক্ট পজিটিভ, ঠিক আছে। আর এতে বাইফেজিক হবে ভ্যান্ডেনবার্গ টেস্ট, হেপাটোসেলুলার বাইফেজিক দেখা যাবে, ঠিক আছে। আবার দেখবে অবস্ট্রাকটিভ জন্ডিসে তোমার এসিওটি, এসিডিটি, এলডিএইচ এই সমস্ত যে ডিভাইসের যে হরমোন যে এনজাইমগুলো ফর্ম হয় সেগুলো তার ব্লাডের মাত্রাটা আমরা দেখি তো এসিওটি, এলডিএইচ এগুলো কোনো ভ্যারিয়েশন দেখা যাবে না, লেভেলে খুব একটা হিমোলাইটিসও দেখা যাবে না, অবস্ট্রাকটিভও দেখা যাবে না। দেখা যাবে না হেপাটোসেলুলার জন্ডিসে এদের ভ্যারিয়েশনটা বেশি, বুঝতে পেরেছো? আর ক্লিনিক্যালি যখন দেখবো তখন কি দেখবো, ক্লিনিক্যালি কি দেখেছি আমরা চোখে আঁকা কোনটাকে বালবার বালবার দেখছি, হ্যাঁ সেখানে অবস্ট্রাকটিভ জন্ডিসে দেখেছি আমরা অরেঞ্জ হিমোলাইটিসে দেখেছি কিছু বলো কি হলো, হ্যাঁ লেমন গ্রিনিশ, গ্রিনিশ কি হলো কিসে দেখা যায়, অবস্ট্রাকটিভ, অবস্ট্রাকটিভে তোমার গ্রিনিশ হলো, হিমোলাইটিসে লেমনই হলো, উল্টো করে দেয়। অবস্ট্রাকটিভ জন্ডিসে এই যেখানে যে বিলিরুবিনটা জমবে সেটা গ্রিনিশ হলো, আর হিমোলাইটিসে তোমার লেমনই হলো। অবস্ট্রাকটিভে স্টুলের কালার হবে সবই বা ক্লে কালার, মাটির মতো বা চকের মতো, ঠিক আছে। আর এদের হবে হাই কালার, হিমোলাইটিসে হবে হাই কালার, ঠিক আছে। আর কি আর একটা কি দেখা হয় না, ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া মানে হবে ক্লিনিক্যাল পয়েন্ট, এগুলো কি না আমরা ফিজিক্সে জানতে পারি যে কোনো টেস্ট না করে আমরা যে ধরছি যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, দেখছি এখানে গ্রিনিশ হলো, চুলের কালার জিজ্ঞেস করলাম হলো সাদা সাদা রং হচ্ছে, আর পালসটা দেখলাম রেডটা কম। ব্রেডিকার্ডিয়া মানে হচ্ছে ব্লাড মানে তোমার স্পন্দনটা কমে যাওয়া, পালসে কমে যাওয়াকে বলছে ব্রেডিকার্ডিয়া, পালসে বেড়ে যাওয়াকে বলছে ব্রেডিকার্ডিয়া, ঠিক আছে। এই ব্রেডিকার্ডিয়াটা দেখতে পাই আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস, বুঝতে পেরেছো? এই তিনটা আমি ক্লিনিক্সে দেখতে পাচ্ছি, ক্লিনিক্সে জিজ্ঞেস করে নিচ্ছি, দেখে আমি তখনই ডায়াগনোসিস করে ফেলতে পারি এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, কারণ অবস্ট্রাকটিভ জন্ডিস তোমার নিশ্চয়ই কোনো অবস্ট্রাকশন হয়েছে, সেটা ভাইটাল ব্যাপার। বিলিয়ারি প্যাসেজে যে কোনো ভাবে তার বন্ধ, কিভাবে বন্ধ হতে পারে বলো বাবু? বিলিয়ারি প্যাসেজে স্টোন হলে একটা কমন কজ যেটা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে গল স্টোন। গল স্টোন গলব্লাডারে যখন স্টোন হয়, সেই স্টোন গলব্লাডারে পিত্ত যখনই আমরা কোনো কিছু খাবার খাচ্ছি পিত্ত সংকুচিত করে এখান থেকে পিত্তটাকে পিত্ত নালীতে ফেলে দিচ্ছে, সেইখান থেকে এবার এসে ওর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউজিনামে ঢুকে পড়ছে। এবার যদি স্টোন থাকে অনেক সময় ওর সঙ্গে স্টোন উঠে এসে সিভিটিতে আটকে গেল আর বলতে পারলো না, ফলে পুরো চ্যানেলটা বন্ধ হয়ে গেল, ফলে কোনো বাইলা রাখতে পারছে না পেটে, অবস্ট্রাকশন হয়ে গেল, তখন লেভেলটা ব্লাডে আস্তে আস্তে বাড়তে থাকে। তখন যে জন্ডিসটা হবে সেখানে যখন আমরা ক্লিনিক্যাল উপচারটা দেখবো সেখানে চোখে আবার বারবার মানে কিভাবে দেখবো গ্রিনিশ হলো, স্টুলের কালারটা দেখবো ক্লে কালার বা হোয়াইট কালার, আর পালসটা দেখবো ব্রেডিকার্ডিয়া, ব্লাডে দেখবো তোমার কনজুগেটেড ইনসুলিন বেড়ে গেছে, আর কত চাই এতে অবস্ট্রাকটিভ জন্ডিস প্রমাণ হয়ে গেল। এইবার কোথায় অবস্ট্রাকশনের খোঁজ করছো তুমি ইউএসজি বা সিটি স্ক্যান ধরা পড়ে গেল যে অবস্ট্রাকটিভ জন্ডিস
জন্ডিস কি ধরা পড়লো প্যাথোলজিক্যাল কজটা অবস্ট্রাকশন কি কি প্যাথোলজিক্যাল কজ হতে পারে একটা বলে স্টোন ফিটি হতে পারে প্যারাসাইট লাভা হতে পারে কিডনি হতে পারে রাউন্ড ওয়ান গুলো অনেক সব দিয়ে দিতে পড়ে একগুলো ঘাটার মধ্যে আটকে দিই এটা বলিয়ে দিয়ে আটকে গেল ওখানে একটা করে গেল সেদিকে আমার পাইপটা অর্থ করে গেল যদি আমি বুঝতে পারছি না প্র্যাকটিস হচ্ছে আর ট্রান্সপার্টেশনাল কন্ডিশন বেশি হয় এই ক্ষেত্রে নয় অবস্ট্রাকটিভ লিভারের সম্পর্কে একটা চেঞ্জ আমরা দেখতে পাই না যেটা আরেকটা ভালো কজ আছে যেটা খুব সঙ্গীন কজ যেটাতে মানুষ মারা করতে যায় অবস্ট্রাকটিভ কন্ডিশন প্যানক্রিয়াসটা কিন্তু ইউএর মধ্যেই আছে প্যানক্রিয়াসের মাথাটা তাহলে প্যানক্রিয়াসের মাথায় যদি কোনো প্যাথোলজি হয় কোনো টিউমার ওখানে গ্রো করে অ্যাম্পুলা পার্টনারটাকে বা হেড অফ দ্য প্যানক্রিয়াসে ক্যান্সার হয় সেখানে ওখানটাকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে ফলে ব্লাড তো এরকম অসংখ্য কারণগুলোর মধ্যে মেন এইরকম কারণ আছে এই কারণের জন্য অবস্ট্রাকশন হতে পারে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস সেই কারণে অনেক সময় রোগী মারা হয় যদি টেম্পোরারি কারণটাকে যদি আমরা খুব তাড়াতাড়ি অমিট করে দিতে পারি বোঝা গেল জন্ডিস সম্বন্ধে আমরা অনেক কিছু মোটামুটি জানা ইডিমা আগে শুরু করেছি যে শরীরের কোনো স্থানে যদি জল জমে যায় বা কোনো লিকুইড জমে যায় বা কোনো সলিড ম্যাটেরিয়াল জমে যায় তখন কাকে বলছি আমরা ইডিমা পিটিং প্যারাটাউন উপকারে আর এই পিটিং ইডিমা নন পিটিং ইডিমা কোথায় দেখতে পাই আমরা হাইড্রোজেন কন্ডিশন করতে আর ফাইনালি আমরা এই কন্ডিশন হয়ে যায় গয়টার যে ইডিমা হাইড্রোজেন যে ইডিমা সেটা সলিড কোয়ান্টিটি ইডিমা সেখানে এটা হবে নন পিটিং আর ফাইলেরিয়া হলে পরে এলমেন্টিয়াসিস যেটা বলছি ফাইলেরিয়া ইনফেকশন হওয়ার জন্য যে ইডিমা হবে সেটা হবে নন পিটিং এছাড়া সমস্ত ইডিমা সাধারণত পিটিং টাইপেরই হয় এবার সেক্ষেত্রে বিভিন্ন ইডিমা কতগুলো লোকাল রিজিয়ন ওয়াইজ আমরা ভ্যারিয়েশন করেছিলাম ইডিমা তাই তো অ্যাসাইটিস কাকে বলছি অ্যাসাইটিস ওয়ান টাইপ অফ ইডিমা কাকে বলছি যখন লিকুইডটা পেট্রোনিয়াল ক্যাভিটির মধ্যে জমছে অর্থাৎ পেটে জল জমা যেটা বলি পেটে কোথায় বুঝতে পারে না ওই পেট্রোনিয়াল ক্যাভিটির মধ্যে তো পেটের সব যন্ত্রপাতিগুলো পেট্রোনিয়াল ক্যাভিটির মধ্যে যদি ফ্লুইড বেড়ে যায় তখনই তাকে বলছি অ্যাসাইটিস লিভার ডিজিজে হয় বিভিন্ন ধরনের অ্যালকোহলিজম হয় আর অনেক কারণ আছে আবার যখন টোটাল থলির মধ্যে যখন জল জমে যাচ্ছে তাই কি বলছি হাইড্রোজিন আর এসে পড়েছে কেউ পড়ে আসেনি টোটাল থলির মধ্যে যখন জল জমে যায় তখন তাকে বলছি আমরা হাইড্রোজেন আর কিছু বলেছিলাম প্লুরাল ইনফিউশন প্লুরাল ক্যাভিটির মধ্যে যখন জল জমে যাচ্ছে তখন তাকে ওটা বলছি এনসেফালাইটিস বা হাইড্রোসেফালাস যখন এনসেফেলনের মধ্যে যখন জল জমে যাচ্ছে তখন তাকে বলছি হাইড্রোসেফালাস তো এইটা বিভিন্ন রিজিয়ন ওয়াইজ আমরা জেনারেল বডি যখন ফুটে যাচ্ছে তখন কি বলেছিলাম এনাসার ভেরি গুড জেনারেলাইজ ইডিমা যখন হচ্ছে সারা শরীর জুড়ে ফুটে যাচ্ছে তখন তাকে বলছি এনাসার এই ইডিমা পড়াতে গিয়ে লোকাল ইডিমা যে এইভাবে জিনিসগুলো আমরা বলেছিলাম লোকালি কিছু ইডিমা হয় যেগুলোতে অ্যাসাইটিস হাইড্রোসিস তারপরে হচ্ছে প্লুরাল ইনফিউশন হাইড্রোসেফালাস তো এইরকম বিভিন্ন লোকাল ইডিমা আমরা দেখতে পাই এই সারটা কি বলেছিলাম এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট অর্থাৎ এই সার ঠিক আছে সেখানে কি দেখছি না ব্লাড সেল মধ্যে যে সেলুলার যে এগুলো আছে কনসেন্ট্রেট গুলো আছে সেগুলো যদি আমরা একটা ব্লাডকে মনোপরমেন্ট দিয়ে মিশিয়ে গ্যাস করে রেখে দিই তাহলে সেলগুলো আস্তে আস্তে নিচের দিকে ছিটিয়ে পড়তে থাকে এটাকে বলছি আমরা সেডিমেন্টেশন তো এই সেডিমেন্টেশনের যে হার অর্থাৎ এক ঘন্টা যতটা সেডিমেন্ট করবে সেই হারটাকে বলছি আমরা ইএসআর এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক ভ্যালু আছে প্রগনোস্টিক ভ্যালু
আছে সেই অনুযায়ী আমরা এটাকে দিয়েছিলাম। ডায়াগনস্টিক ভ্যালু কি বলেছিলাম, না এই ইএসআর থেকে আমরা বিভিন্ন রোগ ডায়াগনোসিস করতে পারি। আর ডায়াগনস্টিক কি বলেছিলাম, না ডায়াগনোসিস করে যখন চিকিৎসা শুরু হয় ওষুধ দিয়ে, চিকিৎসা হওয়ার পরে কিছুদিন ওষুধ খাওয়ার পরে ইএসআরটা কতটা মানে লেভেলটা কমলো সেটা দেখে আমরা ওই রোগের আরোগ্য প্রক্রিয়াটা জানতে পারি, তাকে বলতে পারি প্রগনোস্টিক ভিউ যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, ইএসআরটা আমরা খুব কমন উদাহরণ দিচ্ছি টিবি। টিবিটা দিয়ে আমরা কমন উদাহরণ দিচ্ছি, কারণ টিবিটা ম্যাক্সিমাম হয় আর আমাদের নিচেও ওগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, কোঅ্যাগুলেশন করলাম আর প্রেসার করলাম, এই হচ্ছে তোমার জেনারেল প্যাথোলজি। আর কি ছিল এর সঙ্গে? তিনটে ইনভেস্টিগেশন ছিল, এক্সামিনেশন। তিনটে এক্সামিনেশন ছিল, একটা হচ্ছে এক্সামিনেশন অফ দ্য স্টুল, এক্সামিনেশন অফ দ্য ইউরিন আর এক্সামিনেশন অফ দ্য ব্লাড। এক্সামিনেশন অফ দ্য ব্লাড মানে সিবিসি টা করতে বলেছে, মানে হিমাটোলজিক্যাল এক্সামিনেশন। এখানে এই যে এমসিজি, সিজিএ, তো হিমোগ্লোবিন পার্সেন্টেজ, টোটাল কাউন্ট গুলো সব, ডিফারেন্সিয়াল কাউন্ট গুলো সব, সেরোলজি এখানে নেই। সেরোলজি ব্যাকটেরিয়াল ইনফেকশন নেই, স্ট্রেপ্টোকোকাস, স্ট্যাফিলোকোকাস, আরো সব মেনি সিফিলিস, গনোরিয়া, এসব যত ব্যাকটেরিয়া আছে সেখানে সেরোলজিক্যাল। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের শুধু সেরোলজিক্যাল দেয়নি, তোমাদের শুধু দিয়েছে হিমাটোলজিক্যাল, শুধু ব্লাডের লেভেল। ঠিক আছে, তো সেই টেস্টগুলো তোমরা করে নেবে। তিনটে হেডিং এ করা হয়েছে, স্টুল তিনটে হেডিং এ করা হয়েছে, ফিজিক্যাল এডুকেশন, কেমিক্যাল এডুকেশন, মাইক্রোস্কোপিক এডুকেশন। তিনটে করে তিনটে ইনফরমেশন গুলো যাতে পয়েন্ট গুলো দেওয়া আছে এগুলো লিখে দেবে। ব্লাডের মধ্যে ওরকম দেবে, এক্সামিনেশন হলো ব্লাড, ব্লাডের মধ্যে মেনলি দেবে তোমরা প্রথমে হিমোগ্লোবিন দেবে, পার্সেন্টেজ কত, তারপর টিসি দেবে, টিসির মধ্যে তিনটে ভ্যালু রাখবে, টিসি অফ আরবিসি, টিসি অফ ফার্মাসি, টিসি অফ প্লেটলেট। তারপর ডিসি দেবে, ডিসির মধ্যে পাঁচটা ভ্যারাইটি রাখবে, গেল। তারপরে এবার তুমি ব্লাডের যে পিকচার ওয়াইজ যেগুলো মাইক্রোস্কোপিক্যাল যেগুলো এসটিভি, এমসিএইচ, এমসি, পিসিভি, হ্যাঁ এইসব গুলো দিয়ে দিলেন। ঠিক আছে, মোটামুটি এইগুলো দেয়। ঠিক আছে, আর ইএসআরটা দেবে, এর সঙ্গে ইএসআরটা যোগ করে। এই গেল তোমাদের টোটাল প্যাথোলজি। এইগুলো শর্ট নোট কটা আছে, এইগুলো দেখে শর্ট নোটে দিয়ে টেস্ট, তারপর এইসব টেস্টগুলো করে নেবে। প্যাথোলজি একদম পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমার পরের দিকে আমরা সেকশনটা করব, এরকম পুরো ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ওই আমি তোমাকে যেগুলো সব দিয়ে দিচ্ছিলাম এটা ধরো, যখন ফ্যাট কমে তখন তাকে বলতে হবে ওয়েট হওয়ার পরে তার নতুন হতে পারে, তারপর সেখান থেকে ফাইব্রোসিস আসতে পারে, তারপর সেখান থেকে ক্যান্সার সন্ধান যেতে পারে, অনেক পদ্ধতিগত ইনিশিয়ালি ফ্যাটি লিভার ধরে নাও প্রায় 50% যখন থেকে একটু এজ 45-50 হয়ে যায়, মেয়েদের বেশি হয় ছেলেদের থেকে। হ্যাঁ, সেখানে দেখবে ও লিভারে ফ্যাট তাতে কি হবে, তার কমপ্লিকেশন বাড়তে থাকবে, জিনিসগুলো আরো সিভিয়ার হবে। তারপরে বললাম তো লাস্টে ক্যান্সারের মানে ফাইব্রোসিস, সেখান থেকে নোডিউল ফর্ম, সেখান থেকে ক্যান্সারাস ফর্ম, এটা হতে থাকবে, সেটা যত প্যানক্রিয়াসে হতে থাকবে, লিভারে হতে থাকবে, বিজ্ঞানে কোলনে ছড়িয়ে পড়তে পারে। বুঝতে পেরেছ? অর্থাৎ যদি তুমি হ্যাটি লিভার অবস্থায় সজাগ না হও, পরবর্তীকালে তোমার অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। বুঝে গেল? ফ্যাটি লিভার মেডিসিনের সাহায্যে এবং অ্যান্টিবায়োটিকের সাহায্যে তোমাদের কিওর করা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের আরেকটা আছে সোশ্যালজি, তোমাদের আর